হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের মডেল সেট 5। এর আগে আমি 1 থেকে 4 পর্যন্ত করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। পেজ নাম্বার 296। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, পৃথিবীর গভীরতম সোনার খনি হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, রবিনসন দ্বীপ। পরের প্রশ্ন 2 দাগ, সীমা স্তরটি গঠিত হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্যাসাল শিলা দ্বারা। এর সঙ্গেই মনে রাখবে শিয়াল স্তরটি গঠিত হয় গ্রানাইট জাতীয় শিলা দ্বারা, মনে রাখবে। পরের প্রশ্ন 3 দাগ, জার্নি অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন। সঠিক উত্তরটি হবে অপশন বি, জুল ভার্ন। পরের প্রশ্ন 4 দাগ, ক্রোফেসিমা হলো। সঠিক উত্তরটি হবে গুরুমণ্ডলের অন্তর্গত স্তর। তাহলে ক্রোফেসিমা আর নিফেসিমা কোন স্তর? গুরুমণ্ডলের স্তর। পরের প্রশ্ন 5 দাগ, শিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। এর সঙ্গে মনে রাখবে ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে রয়েছে মোহ বিযুক্তি রেখা। এটাও পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন 6 দাগ, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যাস্থনোস্ফিয়ার। পরের প্রশ্ন 2 শূন্যস্থান পূরণ করো। একে দেওয়া আছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ড্যাশ। তো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং, মনে রাখবে। পরের প্রশ্ন 2 দাগ, শ্রীলঙ্কার একটি প্রধান শহর কলম্বো। কলম্বো শ্রীলঙ্কার প্রধান শহর। এরপর দেখো 2 বি, নিচের বাক্যগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। দেখো, একে বলেছে সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে। এটি মিথ্যা, যার জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি। তার কারণ, অর্থাৎ অশুদ্ধ, তার কারণ সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের কাঠমান্ডু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দিয়ে দেখ, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়। এটাও মিথ্যা, তার কারণ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। কাকে বলা হয়? ভুটানকে। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। আমি একটু লিখে দিলাম, দেখো, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো, পরের প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? উত্তর, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার প্রভৃতি দেশগুলি ভারতবর্ষকে বেষ্টন করে আছে। প্রতিবেশী দেশগুলির একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় এবং আয়তন ও জনসংখ্যার বিচারে বৃহত্তম হওয়ায় সবকটি প্রতিবেশী দেশগুলি একত্রে ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, নিচের প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। উত্তর, ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে 1, ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। 2, উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান, পাকিস্তান। 3, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। 4, পূর্বে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার। এভাবে পয়েন্ট করে করে লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 3 করে থাকবে 6। 1, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। উত্তর, আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্নুৎপাতের সময়কালের সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। 1, জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি। 2, সুপ্ত আগ্নেয়গিরি। 3, মৃত আগ্নেয়গিরি। দেখো, এবার আমরা জানবো জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি। সংজ্ঞা, পৃথিবী পৃষ্ঠে যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময়কাল থেকে আজও পর্যন্ত অগ্নুৎপাত হয়ে চলেছে অথবা ঘন ঘন অগ্নুৎপাত হয় তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এই জীবন্ত আগ্নেয়গিরি আবার 2 প্রকারের হয়ে থাকে, একটা সবিরাম, একটা হচ্ছে অবিরাম। দেখো, জীবন্ত আগ্নেয়গিরি বলতে যে সমস্ত আগ্নেয়গিরি ভবিষ্যতে হবে, অতীতে হয়েছে, বর্তমানেও হয়ে চলেছে, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকেই বলা হয় জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। এতটুকু মনে রাখবে। এরপর দেখো, জানবো অবিরাম আগ্নেয়গিরি। সংজ্ঞা, পৃথিবীর যে সকল আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্নুৎপাত হতে থাকে সেগুলিকে অবিরাম আগ্নেয়গিরি বলে। ইতালির ভিসুভিয়াস। 2, সবিরাম আগ্নেয়গিরি, যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছুদিনের ব্যবধানে বা কয়েক বছর পরে আগ্নেয় পদার্থ নির্গত হয় সেগুলিকে সবিরাম আগ্নেয়গিরি বলা হয়। উদাহরণ, ইতালির স্ট্রম্বোলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ভারতের ব্যারন। ভারতে 2টো আগ্নেয়গিরি রয়েছে, একটা ব্যারন, একটা রয়েছে নারকন্ডম। তো নারকন্ডম যেটা রয়েছে সেটা কিন্তু মৃত আগ্নেয়গিরি, আর ব্যারেনটা জীবন্ত, অর্থাৎ সবিরাম আগ্নেয়গিরি।
এরপর দেখো সুপ্ত আগ্নেয়গিরির সংজ্ঞা। পৃথিবী পৃষ্ঠে যেসব আগ্নেয়গিরি অতীতে জীবন্ত ছিল, বর্তমানে অগ্নুৎপাত আপাতত বন্ধ আছে, কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে, তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে। উদাহরণ জাপানের ফুজিয়ামা মাউন্ট ফুজি, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। 3. মৃত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্নুৎপাত ঘটেছে কিন্তু বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন মায়ানমারের মাউন্ট পোপা, মেক্সিকোর পারিকুটিন এবং ভারতের নারকাণ্ড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ। মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতি তুমি প্রথমেই কি করবে লেখো। উত্তর: ভূমিকম্পের সময় ঘরের ভেতরে থাকলে তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে আসা উচিত। 2. পাকা বাড়ির দেওয়াল, সরু পথ, বড় গাছ ও বিদ্যুতের তার থেকে দূরে খোলা জায়গায় থাকা উচিত। 3. ভূমিকম্পের সময় কোনো বিল্ডিংয়ের উঁচু তলায় থাকলে দরজা বা জানলা দিয়ে লাফ না দিয়ে খোলা দরজার কাছে দাঁড়িয়ে থাকতে থেকে সময় মতো বাইরে বেরিয়ে আসতে হবে। 4. চলন্ত আগ্নেয়গিরিতে থাকলে তাকে থামিয়ে কোনো ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে ও দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে হবে। 5. ভূমিকম্পের সময় ঘরের ভেতরে শক্ত টেবিল বা আজাবের নিচে আশ্রয় নিতে হবে। এই কয়েকটা পয়েন্ট সুন্দর করে লিখবে। এরপর দেখো পরের প্রশ্ন 3 দাগ। টিকা লেখো সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। প্রথমে আমরা সিসমোগ্রাফটা দেখে নিই। অর্থ: গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা: ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময়, গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লেখ যন্ত্র বলে। আবিষ্কার: 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিনলেস প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। এরপর দেখো রিক্টার স্কেল। সংজ্ঞা প্রথমে লিখবে সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে। আবিষ্কার: 1935 সালে ভূকম্পবিদ চার্লস রিক্টার এই স্কেল আবিষ্কার করেন, তাই একে রিক্টার স্কেল নাম দেওয়া হয়েছে। বৈশিষ্ট্য লিখবে এই রিক্টার স্কেলের মাত্রাক্রম 0 থেকে 10 পর্যন্ত। তারপর 2 নম্বর পয়েন্ট 2 হবে। রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। এইটুকু লিখবে, তার কারণ দুটো জানতে চাইছে, সিসমোগ্রাফ, রিক্টার স্কেল। তোমরা এইভাবে পাঠ করে লিখবে। পরের প্রশ্ন 5-এর দাগ। নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। একে বলেছে রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। উত্তর: রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট করবে কাঠিন্য। আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয় এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 2 নম্বর পয়েন্ট করবে স্ফটিক। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ চকচকে স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। 3. জীবাশ্মের অনুপস্থিতি। রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যধিক চাপ ও তাপে নষ্ট হয়ে যায়। 4. চিহ্ন। রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস মোটা স্তরের দাগ দেখা যায়। এরকম পয়েন্ট করে উত্তরগুলো লিখবে, তাহলে ভালো নাম্বার পাবে। এরপর পাললিক শিলার বৈশিষ্ট্য লিখবে, পয়েন্ট করবে স্তর বিন্যাস। স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। 2. স্তরান্তল। একটি স্তর আরেকটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরান্তল বলে। 3. জীবাশ্মের উপস্থিতি। একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যেই জীবাশ্ম থাকে। 4. কাঠিন্য। অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম হয়। 5. প্রবেশ্যতা। এই শিলা ছিদ্রযুক্ত হওয়ায় জল প্রবেশ করতে পারে, তাই একে প্রবেশ্য শিলা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব সুন্দর করে কভার করবে। পরের প্রশ্ন 2-এর দাগ। শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। উত্তর: পৃথিবীর আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা উৎপত্তির ব্যাপারে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। যেমন: 1. আগ্নেয় শিলা পৃথিবীর উষালগ্নে সৃষ্টি হবার পর তা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ীভূত হয়ে পাললিক শিলা। 2. পরবর্তীকালে সমুদ্র পয়ঃস্থিতারিত শিলা ক্ষয়ে ও সঞ্চয়ে পাললিক শিলায় পরিণত হয়েছে। 3. আবার তাপ ও চাপে এই 2 শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়। এক শিলা থেকে অন্য শিলার সৃষ্টির এই পর্যায়কে শিলাচক্র বলে। শিলার উৎপত্তির কোনো সীমা নেই, শেষ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এবার আমি চিত্রটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চিত্রটা আঁকবে। দেখো এই চিত্রটা রয়েছে, এই চিত্রটা তোমরা খুব সুন্দর করে আঁকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3-এর দাগ। আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ দাও। উত্তর: আগ্নেয় শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ ইগনিয়াস রক। ইগনিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে, যার অর্থ অগ্নি। ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা
ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয়শিলা বলে। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ার এর আরেক নাম প্রাথমিক বা আদি শিলা। তারপর দেখো শ্রেণীভাগ, উৎপত্তি গঠন অনুসারে আগ্নেয়শিলাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা নিঃসারী আগ্নেয়শিলা, দুই উদ্বেদী আগ্নেয়শিলা। এরপর দেখো নিঃসারী শিলা। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ দিবে ব্যাসাল্ট, প্রত্যেকটারই উদাহরণ দিতে বলেছে। দুই উদ্বেদী আগ্নেয়শিলা। ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয়, ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে। উদাহরণ দেবে গ্রানাইট শিলা। তারপর দেখো উৎপত্তি স্থলে শিলার গভীরতার ভিত্তিতে এই শিলাকে দুভাগে ভাগ করে, একটা পাতালিক শিলা, একটা উপপাতালিক শিলা। পাতালিক শিলাটা কি? যে শিলা ভূপৃষ্ঠে, এটা ভূ হবে, হ্যাঁ, ভূপৃষ্ঠের অনেক নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। আর উপপাতালিক শিলা, যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। উদাহরণ পরফাইরি, ডলারাইট। তোমরা এতটুকু লিখবে, এতটুকু লিখলেই এনাফ, ঠিক আছে? আমি একটা ছক দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই ছকটা একটু দেখে নিতে পারো। চলো দেখো, এখানে একটা ছক রেখেছি আগ্নেয়শিলার শ্রেণীভাগ। তোমরা এইভাবে ছক দিয়েও করতে পারো। আগ্নেয়শিলা উৎপত্তি অনুযায়ী রাসায়নিক গঠন অনুসারে আম্লিক, ক্ষারকীয়, মধ্যবর্তী, অতি ক্ষারকীয়। আর উৎপত্তি অনুসারে উদ্বেদী, নিঃসারী। উদ্বেদীকে দুই ভাগ ভাগ করা হয়, পাতালিক, উপপাতালিক। আর নিঃসারীকে লাভাশিলা, পাইরোক্লাস শিলা। এইভাবে তোমরা ছক দিয়ে তারপর একটু আলোচনা করলে দিলেও তোমরা ফুল মার্কস পাবে। চলো তাহলে আজ রাখছি এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।